আচ্ছা, যেহেতু আমাদের ফার্স্ট চ্যাপ্টার কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে স্টার্ট করেছিলাম, যেহেতু আমাদের ফার্স্ট চ্যাপ্টার প্রায় শেষ, আজকে বোধহয় একটা দুটো অঙ্ক করালেই শেষ হয়ে যাবে, আর আমি যখন পিডিএফ দিয়ে দেবো তখন তো পুরোটাই শেষ হয়ে যাবে। আচ্ছা, তোরা বোধহয় কেউ এখনো পর্যন্ত বইটা কিনিসনি, কিনেছিস কি কিনেছিস কে কে বলবি একটু শুনি। কে কে বই কিনেছিস একটু বল। কিনেছিস তো? আচ্ছা, আজকে আমি পুরো যতগুলো বই লাগবে, যতগুলো আমাদের বই লাগবে পুরো কোর্সটাতে সব বইয়ের কথাবার্তাই বলে দেবো। এরকম না যে তোকে ফার্স্ট সেমিস্টারে পড়ছিস তোকে সেকেন্ড সেমিস্টারে বই বলবো, সব বই একসাথে বলে দেবো। ফার্স্ট সেমিস্টারের জন্য আগে ফার্স্ট সেমিস্টারের বইটাই বলবো, তারপরে যখন সেকেন্ড সেমিস্টার উঠবি ও যখন থার্ড সেমিস্টার উঠবি তখন কিন্তু ডিসকাস করবো ওগুলো নিয়ে, যাই সেটা আলাদা ব্যাপার। তো বেসিক্যালি ম্যাথস অনার্স কী জিনিস সেটা একটু একটু বুঝতে পারছি, যেহেতু ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেছে। সবাই বলবে এখন ইজি, বাট আমি একটা কথাই বলবো, ম্যাথস অনার্স কিন্তু অতটাও ইজি না। 6 বছর পড়ানোর পরে আমি এটা বুঝতে পেরেছি, সিলেবাস যেই মুহূর্তে চেঞ্জ হয়েছে, তোদের জন্মটা একটু দেরিতে হয়ে গেছে, বুঝতে পারলি তো? তোরা যদি একটু তাড়াতাড়ি জন্মাতিস না, তাহলে মস্তিতে ম্যাথস অনার্স কমপ্লিট করে বেরিয়ে যেতে পারতিস। বাট এমন টাইমে তোরা জন্মেছিস, মানে আমি তো নিজেকে লাকি বলে মনে করি যে আমি তোদের সময় ম্যাথামেটিক্স অনার্স পড়ছি না। আমি ভয় দেখাচ্ছি না, বারবার করে বলছি যে ম্যাথামেটিক্স অনার্স, যেই ম্যাথামেটিক্সের সিলেবাসটা তৈরি করেছে এখন বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটি, সেটা হচ্ছে স্বপ্নের সিলেবাস, মানে প্রত্যেকটা টিচারের স্বপ্নের সিলেবাস। যে না, যারা ম্যাথামেটিক্সকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তাদের জন্য এই সিলেবাসের থেকে ভালো সিলেবাস কিছু হতে পারে না। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির এই ট্রান্সফরমেশনটা দরকার ছিল, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে একটা কী ছিল বলতে ব্যাপারটা, ক্যালকাটা ইউনিভার্সিটিতে কেউ জ্যাম কোয়ালিফাই করতে পারতো না, ক্যালকাটা ইউনিভার্সিটিতে কেউ নেট কোয়ালিফাই করতে পারতো না। সমস্যা ওই একটা জায়গায় দাঁড়িয়ে গেছিলো, ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস। বিকজ ক্যালকাটা ইউনিভার্সিটি যেই সিলেবাসে পড়াতো না, সেই সিলেবাসটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা কোয়ালিফাই করার জন্য যথেষ্ট ছিল না। এই যে এত বছর ধরে যে নাকামিটা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে হচ্ছে, ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু র্যাঙ্ক একটু পেছনের দিকে ছিল, এখন কিন্তু র্যাঙ্ক 2-তে চলে এসছে। খড়গপুর আইআইটির থেকে ওপরে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির র্যাঙ্ক চলে এসছে, তোরা তো জানিস না, আমি জানি এই জিনিসটা। তো খড়গপুর আইআইটি থেকেও ওপরে এখন ক্যালকাটা ইউনিভার্সিটির র্যাঙ্ক আছে, মানে তোরা কিন্তু যাতা ইউনিভার্সিটিতে পড়ছিস না, ঠিক আছে? এবং আমি যদি বলা হয় যে আমার এই ভিডিওটা যদি কেউ স্টেট বা কেউ কল্যাণী ইউনিভার্সিটি স্টুডেন্টরা থাকে বা যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্টরা থাকে, তাদেরও র্যাঙ্কটা এই মুহূর্তে ভালো অবস্থাতেই আছে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইউনিভার্সিটিগুলো কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক নিজের বাড়াচ্ছে। এবার ক্যালকাটা ইউনিভার্সিটির র্যাঙ্ক কীভাবে বাড়লো, আমার পার্সোনালি মনে হয় জিনিসটা একটা হচ্ছে স্টুডেন্টের মারাত্মক লেভেলের মানে ভালো ফল, ঠিক আছে? আর বিভিন্ন ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মানে বিশাল বিশাল জায়গায় মানে নিজের চাকরি বল বা যে কোনো জায়গায় বল, রিসার্চের দিক থেকে বল, ব্যাপক সাফল্য। আর একটা জিনিস হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস। এই যে সিলেবাসটা চেঞ্জ করলো এটা 2018 সালে, এটা হচ্ছে মাস্টার স্ট্রোক। এবং এই সিলেবাসটা চেঞ্জ করে ওরা বুঝিয়ে দিল যে বাদবাকি যত ইউনিভার্সিটি আছে আমাদের পুরো ইন্ডিয়ায়, সবার থেকে বেস্ট এবং টাফেস্ট কোর্স কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির। আমি একটা কথা বলতে পারি, আমি সবকটা ইউনিভার্সিটির যে সিলেবাসটা আছে এবং প্যাটার্নটা আছে এবং ম্যাথামেটিক্সের সিলেবাসের কথা বলছি, দেখেই কথাবার্তা বলছি যে এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির এই যে সিলেবাসটা আছে, এটা হচ্ছে বেস্ট, একটা ম্যাথামেটিশিয়ানের জন্য বেস্ট অ্যান্ড টাফেস্ট। একটা বিএসসি স্টুডেন্টের জন্য টাফেস্ট যেই সাবজেক্টটা হতে পারে, যেই পার্টটা হতে পারে সেটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্স অনার্স। আমি বাদবাকি টিচারদেরকেও জিজ্ঞেস করেছি, ফিজিক্সের বল কেমিস্ট্রির বল, প্রত্যেকে বলছে হ্যাঁ সিলেবাস চেঞ্জ হয়েছে, এমএসসি থেকে কিছু জিনিস বিএসসিতে ঢুকিয়েছে, বাট অতটাও চাপের কিছু বিষয় না। বাট আমি যত ম্যাথামেটিক্স টিচারদের সাথে ডিসকাস করছি, যারা পুরনো একটু টিচার, তারা তো বলছেন যে অয়ন এটা সর্বনাশ করে দিয়েছে, কেননা বিশাল সিলেবাস, এমন এমন কিছু জিনিস ঢুকিয়েছে যেগুলো হয়তো বিএসসি স্টুডেন্টরা পড়ে বুঝতেই পারবে না। আমি বলছি না, পড়ে বুঝতে পারবে না এটা বলা ভুল, ঠিক করে বোঝালে নিশ্চয়ই বুঝতে পারবে। এত বছর 2-3 বছর তো হয়ে গেল সিলেবাস চেঞ্জ হয়েছে, পড়িয়ে তো বুঝিয়ে আসছি, ঠিক আছে? প্রত্যেকটা কলেজের স্টুডেন্টই পড়ছে, ঠিক আছে? যতগুলো ইউনিভার্সিটি কলেজ আছে তার মধ্যে 70% কলেজের স্টুডেন্ট আমার কাছে পড়ে। তো প্রত্যেক রকমের স্টুডেন্টই তো পড়ছে, ভালো কলেজের স্টুডেন্টরাও পড়ছে, খারাপ কলেজের স্টুডেন্টরাও পড়ছে, কোনো সমস্যা হচ্ছে না। আর এখন তোদের ক্লাস 12-এর পরীক্ষার জন্য কে ভালো কে খারাপ কিছুই বোঝা যাচ্ছে না, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। সো সব মানে খারাপ স্টুডেন্টও ভালো কলেজে ভর্তি হচ্ছে, কোনো ভালো স্টুডেন্ট আনফর্চুনেটলি খারাপ কলেজে ভর্তি হয়ে যাচ্ছে, বিকজ তোদের মূল্যায়নটা হয়েছে ক্লাস 11-এর নাম্বার ভিত্তিতে। আমি কি ভুল কথা বললাম? ক্লাস 11-এর যে নাম্বার সিস্টেমটা আছে, ক্লাস 11-এ যা নাম্বার পেয়েছিলি তার উপর ডিপেন্ড করেই রেজাল্টে কিন্তু অনেকটা এফেক্ট পড়েছে। এটাকে আমি ঠিক বললাম নাকি আমি ভুল ইনফরমেশন পেয়েছি, কাইন্ডলি একটু বলবি। এটা কি ঠিক বললাম? ক্লাস 11-এর রেজাল্টের উপর ডিপেন্ড করে, যেটা ক্লাস 11-এ না অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে খেলে যায়, মাধ্যমিকে প্রচুর নাম্বার পায়, আর ক্লাস 11-এ এসে ক্লাস 11-টা তো মজা মারার টাইম ছিল, আমাদের সময় ক্লাস 11 মজা মারার টাইম ছিল। হ্যাঁ, কোনো সাবজেক্টে ফেল করে সব সাবজেক্টে পাস করে বেরিয়ে গেছে, এটা আমাদের কাছে একটা বড় ব্যাপার। এখনকার স্টুডেন্টরা ফেল করে যায়।
তো ক্লাস 11 একটু বেশি মজা মারা হয়ে গেছে, যদিও আমি তাদেরকে দোষারোপ করি না, বিকজ তাদের মা বাবারাই এমনভাবে মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যে ক্লাস 10 একবার তুই করে যা, 11-12 তো সায়েন্স, তোর তো সায়েন্স ভালোই লাগে বাবা, তুই পারবি, কোনো সমস্যা নেই, তুই ক্লাস 10টা কোনোভাবে একটু মাধ্যমিকটা ভালো করে পাস করে যা, তারপর মজাই মজা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বাবা মারা আমাদেরকে বলে দিয়ে এসছে। এবার তারপরে যখন ক্লাস 10টা সে কষ্ট করে পাস করে যায়, তারপর সে মজা খুঁজতে ওই ক্লাস 11-এর পুরো একটা বছর কাটিয়ে দেয়। তারপর তো মানে মহিলা সমাগম আশেপাশে আছেই আমাদের ছেলেপুলেদের, তো সেটাতে পুরোপুরি তারা মশগুল হয়ে যায় এবং ব্যাপারটা খেলে যায়, পুরোপুরি খেলে যায় ব্যাপারটা। ঠিক আছে, ওকে, মানে মনের ওপর দিয়ে ঝড় বইয়ে ক্লাস 11টা শেষ করিয়ে ক্লাস 12-এ গিয়ে টনক নড়ে, যারা ভালো ভালো স্টুডেন্ট, অনেকে ক্লাস 12-এ টনক নড়ে না, যারা ভালো ভালো স্টুডেন্ট ক্লাস 12-এ গিয়ে টনক নড়ে। ঠিক আছে, টনক নড়ার পরে বুঝতে পারে যে এবার যদি আমি না পড়ি তাহলে কিন্তু আমি পাস করতে পারবো না, তখন 5টা সাবজেক্টের মধ্যে কিছু কিছু সাবজেক্ট বাদ দিয়ে দেয়, না না এটা তো 4th সাবজেক্ট হয়ে যাবে, এটা তো 4th সাবজেক্ট হয়ে যাবে, এটাকে বাদ দিয়ে পড়াশোনা করবো। তারপর থেকে যেটাকে 4th সাবজেক্ট ভেবেছিল ওটাতে নাম্বার পেয়ে গেছে, যেটাতে পড়াশোনা করে নাম্বার পাওয়া ভেবেছিল সেটা 4th সাবজেক্ট হয়ে গেছে। এরকম দৃষ্টান্ত কিন্তু প্রচুর আছে। ঠিক আছে, বারবার করে বলছি এই দৃষ্টান্ত কিন্তু প্রচুর আছে, এবং বিশ্বাস করে এই দৃষ্টান্ত আমার সাথেই হয়েছে। আমি ভেবেছিলাম যে সবাই বললো যে ভাই আমার কেমিস্ট্রি আর বায়োলজি দুটোই উইক ছিল, ঠিক আছে, ম্যাথ আর ফিজিক্সের উপরে আমি বেঁচেছিলাম, কেমিস্ট্রি আর বায়োলজি দুটোই আমার উইক ছিল। তো আমি বললাম যে লোকে বলে, আমি জিজ্ঞেস করলাম একজনকে যে ভাই কোনটা কঠিন, কেমিস্ট্রি না বায়োলজি? বলছে কেমিস্ট্রি ভাই কঠিন, বায়োলজি মুখস্থ করলে তুই বেরিয়ে যাবি, চিন্তা করিস না ভাই। আমি তো মুখস্থ করতে পারি না, তাহলে কী করবো? বলছে যে তা তুই পড় না ভাই বায়োলজি, তুই পড় না, ওই কোশ্চেনগুলোই আসবে, স্যার যে কোশ্চেনগুলো বলেছে ওই কোশ্চেনগুলো আসবে, তুই পড়ে যা ভাই শুধুমাত্র। আমি তো ফাটিয়ে বায়োলজি লিখে এলাম, আমার মধ্যে কেমিস্ট্রি পরীক্ষা আমার একটু মিনিমাম হয়েছিল, ফাটিয়ে বায়োলজি পরীক্ষা দিয়েছি, এমন বায়োলজি পরীক্ষা দিয়েছি ভাবা যায় না। বাট তবুও দেখলাম কেমিস্ট্রিতে নাম্বার বেশি, বায়োলজিতে নাম্বার কম, বায়োলজি আমার 4th সাবজেক্ট হয়ে গেল। তো এই দৃষ্টান্ত আমার সাথে হয়েছে, আমি তাই জন্য বলছি বাদবাকি সবার সাথে এই দৃষ্টান্ত হয়ে এসেছে। যদিও সেসব বলে আমাদের এখন লাভ নেই, বিকজ আমরা যেই সময় তোরা পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছিস, হয়তো আমরা হলে পারতামও না, আমাদের আরও মানে মেন্টাল ডিস্টার্ব হয়ে যেত যে আমরা কিভাবে পড়াশোনা করে উঠছি। যদিও আমাদের পড়তে হবে, গ্র্যাজুয়েশনটা পড়তে হবে, অনেকে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে চলে গেছে, তাদেরকে সাধুবাদ, তারা চাকরি বাকরি করবে কি না করবে সেটা তারাই জানে, বিকজ এক এক করে কিন্তু আইটি ফার্মে ছাঁটাই হওয়া শুরু হয়ে গেছে। তো আমি ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে না, আমি নিজেই 6 মাসের জন্য ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, তারপরে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে ম্যাথামেটিক্স লাইনে এসেছি, এবং ম্যাথামেটিক্স লাইনে যথেষ্ট মানে সাকসেসফুল, তাতে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমি তাই জন্যই বলছি যে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদেরকে তুই ভাবিস না যে না পরের বছর আমি ভালো করে ইঞ্জিনিয়ারিং দিয়ে পড়বো। এবার তোর যদি প্যাশন থাকে ইঞ্জিনিয়ারিং তুই পড়তে পারিস, বাট আমি তো রেকমেন্ড করবো যে না ভাই তোর যদি ম্যাথামেটিক্স অনার্স তোর প্যাশন থাকে, ম্যাথামেটিক্সের প্যাশন থাকে, তুই আর কোনো লাইনে যাওয়ার কথা ভাবিস না, তুই এটাকে কন্টিনিউ কর। পরে কি করবি এই লাইন নিয়ে কি না করবি সেটা যখন 5th সেমিস্টার বা 6th সেমিস্টারে উঠবি তখন বলে দেবো, যদি আমার কাছে থাকিস। তো ব্যাপারটা যেটাই যে আমরা ম্যাথামেটিক্স অনার্সের, ক্যালকাটা ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স অনার্সের কোর্সটা নিয়ে পুরো ডিসকাস করবো যে কী কী আছে আমাদের এখানে। সবার আগে ভয় পাবি না, ভয়টা কিন্তু সব থেকে বেশি পাবি এই মুহূর্তে, ভয় পাবি না। তোরা ক্লাস 12-এ কত নম্বরের পরীক্ষা দিয়েছিলি? 500 নম্বর। ক্লাস 11-এর পরীক্ষাটাকে আমি পরীক্ষা বলে ধরবো না, ওখানে 500 নম্বর। তো তোরা 2 বছরে 1000 নম্বরের পরীক্ষা দিয়েছিলি ডিফারেন্ট সাবজেক্টের জন্য। এখানে 3 বছরে 14খানা পেপারের পরীক্ষা দিতে হবে। 1 মিনিট, এখানে 3 বছরে 14টা পেপারের পরীক্ষা দিতে হবে। 1 মিনিট বাবা, 14খানা পেপারের পরীক্ষা দিতে হবে, এবং যেই পেপারগুলো সবার জন্য কম্পালসারি, ভালো করে শোন, যেই পেপারগুলো সবাইকেই দিতে হবে সেই পেপারগুলোকে বলা হয় কোর কোর্সেস। সবাই দেখতে পাচ্ছিস তো লেখাটা? সবাই কি লেখাটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ কি না একটু বলবি আমাকে। সেইগুলোকে বলা হয় কোর কোর্সেস, ঠিক আছে? এই কোর কোর্সটা কিন্তু সবার জন্যই অ্যাপ্লিকেবল। এবারে তোরা বলবি তাহলে কি এমন কোনো কোর্স আছে যেটা হয়তো অনিশের জন্য আলাদা, দেবজিতের জন্য আলাদা, দেবাঞ্জনের জন্য আলাদা, কালিমার জন্য আলাদা, সৌভিকের জন্য আলাদা, এরকম কি আমরা আলাদা আলাদা কোর্স চয়েস করতে পারবো? আমার অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ। সেই কোর্সগুলোকে বলা হয় ডিএসই কোর্স, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। এইটা তোদের 1st সেমিস্টারে নেই, 2nd সেমিস্টারে নেই, 3rd সেমিস্টারে নেই, 4th সেমিস্টারেও নেই। 5th আর 6th সেমিস্টারে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ এই কোর্সটা কিন্তু আছে। 5th আর 6th সেমিস্টারে গিয়ে তোরা নিজের স্পেশাল পেপার চয়েস করতে পারবি। এবার তোরা বলবি যে তার মানে কি আমার ওপরেই থাকবে, আমি কি চয়েস করবো? তোর এই চয়েস তো আমাকে বাবা মাও দেয়নি। আমি বলছি না,
কলেজই চয়েস করে দেবে। কেন বলতো? তোর যদি সাপোজ একটা পেপার পড়ার ইচ্ছা থাকে বাট কলেজে সেই টিচারটা নেই, তো তোকে কিন্তু সেই পেপারটাই পড়তে হবে। এরকম কোনো কলেজ নেই যে সেই কলেজে, মানে আছে অবশ্যই, জোর করে করা হয়েছে, তবে এবং 99% কলেজে সেই কলেজের স্টুডেন্ট যারা আছে তারা ওই পার্টিকুলার ডিএসইটাই পড়ে। এটাকে ডিএসই বলা হয়, এটাকে শর্টে ডিএসই বলা হয়। তো ওই কলেজে যেই ডিএসসিটা পড়ানো হচ্ছে সবাই ওই ডিএসসিটাই পড়ছে। হয়তো কোনো একটা বাচ্চার অন্য ডিএসসি পড়তে ইচ্ছা করলো, সে কিন্তু পাচ্ছে না। তবে হ্যাঁ, বেতুন কলেজ আছে যেই কলেজটা দৃষ্টান্ত রেখেছে, যেই কলেজের স্টুডেন্টরা জোর করে এবং নিজের ক্ষমতা দেখিয়ে টিচারদেরকে কনভিন্স করেছে যে আমরা কিছু স্টুডেন্ট এই পার্টিকুলার ডিএসসিটা পড়বো আর কিছু স্টুডেন্ট এই পার্টিকুলার ডিএসসিটা পড়বো। ঠিক আছে, তবে সব কলেজে আমি আর কিন্তু কোনো কলেজে এটা দেখিনি যে কিছু স্টুডেন্ট এই ডিএসসিটা পড়ছে, কিছু স্টুডেন্ট ওই ডিএসসিটা পড়ছে। একমাত্র বেতুন কলেজে আমি দেখেছি এতদিন পড়িয়ে যে ওদের কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তবুও ওই কলেজের টিচাররা কিন্তু বলে দিয়েছে যে তোমরা কিরকম ব্যাপার বলে দিয়েছে, দুটো ডিএসসি আছে ওখানে, 5th সেমিস্টারের কথাই বলছি, একটা হচ্ছে বায়োম্যাথামেটিক্স, একটা হচ্ছে অ্যাডভান্স অ্যালজেব্রা। বাট বায়োম্যাথামেটিক্স কলেজে পড়ানো হবে, বাট অ্যাডভান্স অ্যালজেব্রা যারা নিয়েছে ওদেরকে কলেজে আর পড়ানো হবে না। বলছে তোমরা যেখানে পারো পড়ে নাও, তোমরা পরীক্ষা দিতে পারবে অ্যাডভান্স অ্যালজেব্রা, বাট কলেজে কিন্তু অ্যাডভান্স অ্যালজেব্রার কোনো ক্লাস হবে না, বিকজ আমাদের কলেজ থেকে ডিএসসিতে অ্যাডভান্স অ্যালজেব্রা দেয়নি, বায়োম্যাথামেটিক্স দিয়েছে। তো ডিএসসির ব্যাপারটা বুঝতে পারছিস তো আমি কী বলার চেষ্টা করছি? খুবই কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, এটা বারবার করে বলছি আমি, খুবই এটা ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে এটা তোরা চয়েস করতে পারবি। বাট এই সিসি, কোর কোর্সকে শর্ট ফর্মে সিসি বলা হয়, এই সিসিটা কিন্তু সবার জন্য কম্পালসারি। এবার তুই দেখ সিসিতে কি আছে, খুব ভালো করে দেখবি তুই জিনিসটা। সিসিতে 14খানা পেপার আছে, সিসিতে 14খানা পেপার আছে। প্রত্যেকটা সিসি 100 মার্কস করে। তার মানে তোকে এক্সাম কত মার্কসের দিতে হবে? খালি সিসির জন্য, কিন্তু এখন আমি ডিএসসিতে ঢুকিনি, খালি সিসির জন্য তোকে এক্সাম কত মার্কসের দিতে হবে? 1400 নম্বরের। কত বছরে? 3 বছরে। ব্যাপারটা বোঝাতে পারছি আমি কি বলার চেষ্টা করছি? ওকে, প্রত্যেকটা সিসি পেপারের মার্কস হচ্ছে 100 করে, আর 100, তাহলে 14খানা করার কথা 1400টা, তাহলে তোকে 3 বছরে কম্পালসারি যে পেপারটা আছে সেই কম্পালসারি পেপার দিতে হবে 1400। এছাড়াও এই যে ডিএসসি আছে এটা তোকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থে দিতে হবে না, এটা তোকে দিতে হবে কোথায়? 5th আর 6th সেমিস্টারে। সেখানে এই পেপারগুলোতেও 100 নাম্বার করে এক্সাম হবে। তার মানে 100 × 4 মানে কি? 400। তাহলে এটা হচ্ছে আমাদের, বারবার করে বলছি, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের সিসি, 1400 মার্কসের তোকে এক্সাম দিতে হবে। ডিএসসি 100 × 4, 400 মার্কসের তোকে এক্সাম দিতে হবে। এছাড়াও আরেকটা পেপার আছে, মানে অনার্সের জন্য বলছি কিন্তু এগুলো স্পেসিফিক্যালি, আরেকটা পেপার আছে স্কিল এনহ্যান্সিং কোর্স। স্কিল এনহ্যান্সিং কোর্স মানে কি? এটা কিন্তু খালি ম্যাথামেটিক্স এন্ড অনার্সের জন্য আমি এখন বলছি, পাশে কি হবে সেটা কিন্তু একটু পরে বলবো, ঠিক আছে? তাহলে স্কিল এনহ্যান্সিং যে কোর্সটা আছে এটাকে শর্ট ফর্মে এসইসি বলে। এটা তোদের কোন সেমিস্টারে আছে? এটা তোদের 3rd সেমিস্টার থেকে আছে। 3rd সেমিস্টারে একটা এসইসি, 4th সেমিস্টারে একটা এসইসি, তাহলে 1+1 দুটো এসইসির তোকে এক্সাম দিতে হবে। তাহলে এই দুটো এসইসি মানে কত? 200, 100 করে 200, ঠিক আছে? তার মানে তোকে টোটাল কত মার্কসের এক্সাম দিতে হচ্ছে? 1400, এখানে 400, 4টে ডিএসসি মানে 400। এবার তোর 4টে ডিএসসি কোথায় কোথায় আছে? 5th সেমিস্টারে 2খানা ডিএসসি, 6th সেমিস্টারে 2খানা ডিএসসি, মানে তোদের স্পেশাল পেপার। তোরা নিজেরা স্পেশালি এই পেপারটাকে চয়েস করে পড়াশোনা করছিস, ঠিক আছে? ওকে, তাহলে 1400, 400 আর 200 কত হচ্ছে? 2000 মার্কস। তোরা 2000 নম্বরের এক্সাম দিবি 3 বছরে, ঠিক আছে? বেটা মন মে লাড্ডু ফুটা, হ্যাঁ কি না একটু বলবি, ঠিক আছে? হ্যাঁ কি না একটু বলবি, বারবার করে বলছি আমি, এটা সবার মাথায় ঢুকেছে জিনিসটা। চাপ নিবি না, চাপ নিবি না, যতদিন আমি হাতটা ধরে আছি চাপ নিবি না, বারবার করে বলছি আমি, ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন অবশ্যই করতে পারিস। হ্যাঁ, বলছে বুকটার বাম দিকটা চিনচিন করছে, এটা স্বাভাবিক, একদম চিনচিন করাটাই স্বাভাবিক। আমি বারবার করে বলছি জিনিসটা কিচ্ছু করার নেই, ঠিক আছে? কিচ্ছু করার নেই, তোকে এই এক্সামটা দিতেই হবে। এবার তোরা বলবি এর সাথেও কি বলছি? হ্যাঁ
বল বল কি বলছিলি, বল বাবা। বলছি ওই এসিসিতে কি ফিজিক্স আর কেমিস্ট্রিটা? না না না, একদম না। স্কিল এনহান্সিং কোর্সটা হচ্ছে ম্যাথামেটিক্সেরই পার্ট। ম্যাথামেটিক্সের ব্রাঞ্চ থেকেই তুই যেই ব্রাঞ্চে গেছিস, যেমন কি তোকে আমি বলে দিই, আমি তোকে দেখি দিই এসিসিতে কি আছে, তাহলে তোর বেস্ট হবে, জানিস তো। এই দেখ এসিসিতে আছে হচ্ছে, আচ্ছা এক মিনিট, দেখ এসিসি, ঠিক আছে। এটা কোন সেমিস্টার আছে তো দেখতে পাচ্ছিস তো বাবা? দেখতে পাচ্ছিস তো? দেখতে পাচ্ছিস সবাই নাকি? আচ্ছা ঠিক আছে। এসিসিতে আছে হচ্ছে, দেখ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এবার তোরা বলবি আমি তো চ্যাম্পিয়ন সি প্রোগ্রামিং, এটা কিন্তু আমি পড়াবো বাই দ্য ওয়ে, ঠিক আছে। এটা এই সেমিস্টারে না, থার্ড সেমিস্টারে আছে এটা। তোরা বলতে আমি তো সি প্রোগ্রামিং এর চ্যাম্পিয়ন, আমি তো ক্লাস 11-12 কার এখানে সি প্রোগ্রামিং ছিল শুনি একটু, কার সি প্রোগ্রামিং ছিল বলো দেখি, রেসপন্স করো। কার সি প্রোগ্রামিং ছিল বলো দেখি? কারো ছিল না? হায় রে, ঠিক আছে, খুব ভালো কথা, সমস্যা নেই করো। বাট যদি এমন কেউ তোমার বন্ধু থেকে থাকে যার সি প্রোগ্রামিং আছে, একবার এই থার্ড সেমিস্টারে সি প্রোগ্রামিংটার সাথে সামনাসামনি হতে বলবে, ঠিক আছে। হয়তো কিছু অঙ্ক পারবে, বাট আমি গ্যারান্টি সহকারে বলতে পারি সি প্রোগ্রামিংয়ের বেসিক যে মিনিমাম কনসেপ্টগুলো আছে ওগুলোই সে জানে না এখনো পর্যন্ত, বিকজ ক্লাস 11-12 যে সি প্রোগ্রামিংটা পড়ানো হয়েছে সেটাতে জানা সম্ভব না। তো এই পার্টিকুলার যে সি প্রোগ্রামিংটা আছে, এটা কোন সেমিস্টার আছে? দেখ ফর সেমিস্টার 3 লেখা আছে না, তাহলে ফর সেমিস্টার 3 এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর যদি কোনো কলেজ চায় যে সি না দিয়ে সি প্লাস প্লাস দেবে, এটাও কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো সিও দিতে পারে, সি প্লাস প্লাসও দিতে পারে। বাট 99% কলেজ কি 100% কলেজেই সি প্রোগ্রামিংটাই চুজ করা হয়, সি প্লাস প্লাসটা চুজ করা হয় না, ঠিক আছে। তো দাদা সি প্রোগ্রামিং পড়তে হবে। এটা গেল একটা এসিসি, কত মার্কসের? এটা 100 মার্কসের। তাহলে পুরো তোকে একটা সি প্রোগ্রামিং, এটা কিন্তু কম্পালসারি, এটা সবার জন্য কিন্তু, এটা থার্ড সেমিস্টারে কম্পালসারি এটা, ঠিক আছে ওকে। আচ্ছা, এটা বলে স্কিল এনহ্যান্সিং কোর্স। ম্যাথামেটিক্স থেকে অন্য যে ব্রাঞ্চ ডেভেলপ হয়েছে মানে সি প্রোগ্রামিং, সেই পার্টিকুলার পার্টটার কোর্স। সেকেন্ডে কি আছে? এসএসসি বি। এসএসসি বি কার জন্য আছে? সেমিস্টার 4 এর জন্য, ঠিক আছে। তোরা বলি সেমিস্টার 1-এ পড়ি, তুমি সেমিস্টার 4-এর কথা বলছো, আর তোকে জেনে নেওয়াটা উচিত না যদি কি পড়তে চলেছি আলটিমেটলি। তাহলে এই যে এসএসসিটা আমাদের আছে সেমিস্টার 4, এখানে কি আছে? কিছু কিছু কলেজে দেবে ম্যাথামেটিক্যাল লজিক। বলে দিল ম্যাথামেটিক্যাল লজিকটা কি? তোরা ছোটবেলায় সেট পড়ে এসেছিস, সেট থিওরি পড়ে এসেছিস, তো সেট থিওরির এক্সটেনশন, সেট থিওরি যে পড়েছিলি ক্লাস 11-এ তারই এক্সটেনশন। এবার যদি কোনো শিক্ষিত লোক শোনে আমারই কথাটা, বলবে ম্যাথামেটিক্যাল লজিক মানে সেট থিওরির এক্সটেনশন। আছি দাদা, যাকে বোঝাচ্ছি সে কিছুই জানে না এখনো পর্যন্ত, তো তাকে বোঝানোর জন্য আমাকে এই এক্সাম্পলটাই দিতে হবে যে এটা হচ্ছে সেট থিওরিরই অ্যাডভান্স পার্ট। যদিও এটা বলা মানে তুই ম্যাথামেটিক্যাল লজিককে 2% আমি তোকে ডিসকভার করালাম, এখনো 98% আছে যেটা তুই এখনো ডিসকভার করিসনি, ঠিক আছে। যখন পড়বি তখন ডিসকভার করবি, এখন হয়তো বললাম কি, বাট অ্যাডভান্স সেট থিওরি এটা বলতে পারিস তুই। তারপর কি আছে? কোনো কোনো কলেজে ম্যাথামেটিক্যাল লজিক দেবে, কোনো কলেজে সেজ ম্যাথ দেবে, সেজ ম্যাথ দেবে, ঠিক আছে। সেজ ম্যাথ অ্যান্ড আর না, অ্যান্ড আরটা পরে বাদ হয়ে গেছে। প্রথমে সিলেবাসে ছিল সেজ ম্যাথ অ্যান্ড আর, তারপর দেখলো যে ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তারপর সেজ ম্যাথ দিয়েছে, অর আর দিয়েছে। সেজ ম্যাথ একটা আলাদা এসএসসি, আর একটা আলাদা এসএসসি, দুটোই কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সেজ ম্যাথটা কি? সেজ ম্যাথ হচ্ছে এটা ম্যাথামেটিক্যাল সফটওয়্যার। সেই সফটওয়্যারের মধ্যে আমরা এতদিন পর্যন্ত যতগুলো ম্যাথামেটিক্যাল প্রবলেম করে এসেছি, সেই প্রবলেমগুলোকে সেই সফটওয়্যারের মাধ্যমে সলভ করতে হবে। এটা হচ্ছে আমাদের সেজ ম্যাথ। খুব ইন্টারেস্টিং জিনিস, এটা আমি পড়াই, ঠিক আছে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে। সাপোজ দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করবি, সেটা আমাকে ওই সফটওয়্যারে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনগুলো করতে হবে, ঠিক আছে ওকে, ক্লিয়ার তো। সাপোজ তোকে 2^10 ভ্যালু জানতে হবে, ওই সফটওয়্যারের মাধ্যমে জানতে হবে। সাপোজ তুই 3টে নম্বর যোগ করলি, সেটা ওই সফটওয়্যারের মাধ্যমে, সেজ ম্যাথ সফটওয়্যারের মাধ্যমে ব্যাপারটাকে করতে হবে আর কি আলটিমেটলি। তাহলে সেজ ম্যাথ একটা সফটওয়্যার, জেনারেলি এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা ভুল হবে। সেজ ম্যাথের জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। সেটাও এই সি প্লাস প্লাসের মতনই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজটা এই সেজ ম্যাথ সফটওয়্যারটার জন্য ইউজ করা হয়। অ্যান্ড আরও ডিফারেন্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে সেজ ম্যাথ অ্যান্ড আর না, সেজ ম্যাথ অথবা আর। লেডি ব্রমন কলেজে আর দেবে, বাদবাকি সব কলেজে হয় ম্যাথামেটিক্যাল লজিক দেবে অথবা সেজ ম্যাথ দেবে। তোদের কলেজের নামগুলো একটু কাইন্ডলি আমাকে বল, আমি বলে দিচ্ছি কোন কোন কলেজে কি দেবে। জয়পুরিয়াতে ম্যাথামেটিক্যাল লজিক দেবে,
শিওরলি। আর কি আছে? আর কোন কলেজ আছিস? আশুতোষ। আশুতোষ ম্যাথামেটিক্যাল লজিক দেবে। স্যার আচার্য জগদীশ। আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য জগদীশচন্দ্র বসু তো ম্যাথামেটিক্যাল, না এইচএসসি বোস কলেজ, তো এইচএসসি বোস কলেজে ম্যাথামেটিক্যাল লজিক। ঠিক আছে, ওকে ওকে, এইচএসসি বোসে ম্যাথামেটিক্যাল। আর একজন সিটি ছিলি না, দেবাঞ্জন কোন কলেজে বাবা? দেবাঞ্জন কিছু বলছিস না কেন, কি হয়েছে দেবাঞ্জন? মুখে কুলু হেঁটে রয়েছে। ও আশুতোষ বললি তুই, আচ্ছা ঠিক আছে। আর কে সিটি ছিল না একটা? সিটি কে আছিস রে? স্যার সিটি ছিল, সিটি থেকে চেঞ্জ হয়ে। আর সিটি থেকে চেঞ্জ হয়ে, ও জানাশোনি, জানাবি না দাদাকে, জানাবি না যে চেঞ্জ হয়ে গেছিস, এমনি এমনি চেঞ্জ হয়ে যাবে ভাই, এখন এতটা পর হয়ে গেছি ভাই, জানি আমি কিছুদিনের চেনা, তারপরে জানাবি না সিটি থেকে চেঞ্জ হয়ে গেছিস আশুতোষে, বললিও না, পার্সোনাল ব্যাপার। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ডিফারেন্ট কলেজ আছে এখানে, সেজ ম্যাথ দেবে। মৌলানা আজাদ কলেজ, সেজ ম্যাথ দেবে। ঠিক আছে, বিদ্যাসাগর ইভিনিং কলেজ, সেজ ম্যাথ দেবে। ঠিক আছে, ওকে, বেথুন কলেজ, সেজ ম্যাথ দেবে। ঠিক আছে, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো ব্যাপারটা বুঝতে পারলি, স্কিল এনহান্সিং কোর্স। তাহলে এখানে 100 100 200, থার্ড সেমিস্টার 100, ফোর্থ সেমিস্টার 100। ক্লিয়ার? ওকে, তাহলে তোরা টোটাল কত নম্বরে পরীক্ষা দিচ্ছিস ভাই? শিওরলি তোকে দিতেই হবে। ঠিক আছে, ওই জন্য বললাম না আমি বেরিয়েছি বেটার। 2000 নাম্বার এখানে, এখানে 2000 নাম্বার। এবার জেনারিক ইলেকটিভ। ঠিক আছে, ওকে, জেনারিক ইলেকটিভ। ঠিক আছে, মানে কি বলতো, এটা হচ্ছে ওই ফিজিক্স কেমিস্ট্রি মানে পাস, ম্যাথামেটিক্স অনার্স যেটা দাও সেটা ম্যাথামেটিক্স পাস। এবার এই ম্যাথামেটিক্স পাসটা কত সেমিস্টার অবধি থাকবে? আমি বলছি 4টে সেমিস্টার অবধি থাকবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট সেমিস্টারে দেখ এখানে 4টে দিয়েছে, ফার্স্ট সেমিস্টারে একটা পাস, সেকেন্ড সেমিস্টারে একটা পাস, থার্ড সেমিস্টারে একটা পাস, ফোর্থ সেমিস্টারে একটা পাস। সিম্পল ফান্ডা ভাই। তাহলে এখানে কি হচ্ছে, ওটা টোটাল পেপারটা কত হচ্ছে? 4টে। ঠিক আছে, 4টে। এবার তোর উপর ডিপেন্ড করছে তুই ফার্স্ট সেমিস্টারে কি চয়েস করবি। সাপোজ তুই ফার্স্ট সেমিস্টারে কেমিস্ট্রি চয়েস করলি, তাহলে কিন্তু তুই সেকেন্ড সেমিস্টারের কেমিস্ট্রি চয়েস করতে পারবি না, তাকে অন্য সাবজেক্ট দেবে, ফিজিক্স দিয়ে দেবে, তারপর হয়তো আবার কেমিস্ট্রি দিল, তারপর আবার ফিজিক্স দিল। এবার কেউ কেমিস্ট্রি ফিজিক্স না নিয়ে কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স নিয়ে চাইবে, তার জন্য অপশন আছে, যেটা নিতে চাইবি তোকে সেটাই দেবে। তো 4টে পেপার আছে এখানে, 100 100 করে 4টে পেপার আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, 100 100 করে 4টে পেপার আছে। ঠিক আছে, ওকে। এবার মার্কস ডিস্ট্রিবিউশনটা কিন্তু আমি এখানে বলিনি। ওকে, এটা হচ্ছে অ্যাডভান্স এবিলিটি এনহান্সমেন্ট ল্যাঙ্গুয়েজ কোর্স, মানে কি বলতো বাংলা আর ইংলিশ, এটাও কিন্তু কম্পালসারি। 100 100 200, 100 200 না 50 50 100, আমি একটু গুলিয়ে ফেলছি। এই পাসেরটাও 100 100 200 না 50 50, মানে 50 করে না 100 করে, একটু গুলিয়ে ফেলছি, আমি ক্ষমা করিস, আমার এটা দেখা হয়নি, পাসেরটা আমার দেখা হয়নি কত নম্বরে, সরি, এটার জন্য আমি পুরোপুরি সরি। তবে একবার দেখে নিস, জাস্ট যদি পারিস একবার দেখে নিস, সমস্যা নেই কোনো। হ্যাঁ, এটা বোধহয় 50 করেছিল তাই না? হ্যাঁ, বাংলা ইংলিশটা বোধহয় 50 করেছে, আমাদের বেলাতে 50 করেছিল, তবে আমি জানি না। আচ্ছা, আমি বাংলা ইংলিশ 50 করেছিল, বাট এই যে আমাদের জেনারিক ইলেকটিভটা আছে ওটা মেবি 100 করে, ওটা 100 করে। আমাদের পাস যে একটা আছে ফিজিক্স কেমিস্ট্রি বা স্ট্যাটিস্টিক্স বা আমাদের মানে যে মানে কম্পিউটার, সেটা কিন্তু পুরোপুরি 100 করে, আর ল্যাঙ্গুয়েজ 50 50 করে। ঠিক আছে, তাহলে তুই ভাব যদি এটা 100 করে হয়, তাহলে 2400, 2000 তো হয়ে গেছিলো, 2400 50 50 100 2500, তা তোকে 3টে বছরে 2500 মার্কসের এক্সাম দিতে হবে। ঠিক আছে, বেটা মানবে লাড্ডু ফুটা। ঠিক আছে, ওকে। এবার তোরা বলবি এই 2500 মার্কসের সফরটা আমি পেরোবো কীভাবে? আমি বলছি দাঁড়া, রুকো দাঁড়া। এই যে প্রত্যেকটা সিসিতে 100 নাম্বার করে আছে না, তোকে 100 নাম্বারেরই পরীক্ষা দিতে হবে এরকম কোনো মানে নেই, মানে এরকম কোনো মানে নেই, মানে তোকে 100 নাম্বারের পরীক্ষা দিতে হবে না। এই যে 100 নাম্বারটা আছে না, সিসির যে 100 নাম্বারটা আছে, কোর্স সব থেকে বেশি, এই যে 100 নাম্বারটা আছে, সেই 100 নাম্বারটাকে ভাগ করা হয়, তোকে রিটেন এক্সাম দিতে হবে 65 মার্কসের, তোকে রিটেন এক্সাম দিতে হবে 65 মার্কসের। 10 নম্বর মার্কস হচ্ছে তোর অ্যাটেন্ডেন্স, এটা হচ্ছে তোর পুরোপুরি অ্যাটেন্ডেন্স, কলেজ যাবি নাম্বার পাবি। ঠিক আছে, ওকে। 10 মার্কস হচ্ছে তোর অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, 10 মার্কস হচ্ছে তোর আই থিঙ্ক টিউটোরিয়াল, আর 15 মার্কস হচ্ছে তোর অ্যাসাইনমেন্টস। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টস, এটা কলেজই দেবে, মানে কলেজের হাতে কত মার্কস রয়ে গেল? 35 মার্কস। ঠিক আছে, ওকে, 35 মার্কস পুরোপুরি কলেজের হাতে, কলেজই তোকে নাম্বারটা দেবে। ভালো কলেজ এখানে 35-এ 30, 32, 33,
কলেজের স্যারকে তেল মারলে 35 পেয়ে যাবি। বাদবাকি তোকে তুলতে হবে এই 65 মার্কসে, তাহলে তোকে কিন্তু পুরো 2500 নম্বরের এক্সাম দিতে হচ্ছে না। তো তুই এই 14খানা সিসি পেপার থেকে 35 নাম্বার করে বাদ দে, কত হচ্ছে রে এটা? এটা হচ্ছে তোর 490 নাম্বার, তাই তো? 14 into 35 করলে 490 হচ্ছে আই থিঙ্ক, ঠিক আছে? তো তোর এই 490 মার্কসটা, এই 490 মার্কসটা কিন্তু পুরোপুরি কলেজের হাতে। তাহলে 2500 থেকে তুই 490 বা তুই 500 বাদ দিতে, মানে তোর 2000। খারাপ বললাম জিনিসটা? হ্যাঁ কি না একটু বলবি? এটা বুঝতে পারলি তো সবাই? রেসপন্স করবি একটু কাইন্ডলি। তাহলে এই 35 নাম্বার যেহেতু প্রতিটা সিসি পেপারে কলেজের উপর ডিপেন্ড করছে, তোকে এটার জন্য এক্সাম দিতে হচ্ছে না, তোকে ঘাটতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে, অ্যাটেন্ডেন্স দিতে হবে, টিউটোরিয়ালে অ্যান্সার ভালো করে দিতে হবে, ঠিক আছে? ভাইবা তো তোকে ধরবে ওখানে, টিউটোরিয়ালের মধ্যে কিন্তু ভাইবা আছে, তো ভাইবা টাইপে ধরবে, তোকে ভালো করে পারফর্ম করতে হবে। বাট রিটেন পরীক্ষা খালি 65 নাম্বারের কিন্তু, ঠিক আছে? এটার জন্য খাটতে হবে না আমি তোকে বলছি না, বাট এটা কলেজের হাতে আছে। তাহলে 490 নাম্বার তুই যদি বাদ দিয়ে দিস, এটা একটু হালকা, 490 নাম্বারটা একটু হালকা, প্রেশারটা কম আছে একটু। এবার আসছি আমি খুব ভালো করে দেখবি, এবার ভালো করে ফলো কর। তাহলে এই কোর কোর্সে পুরোপুরি 1400 মার্কসের এক্সাম না, 1400 মার্কস থেকে আমি 490 নাম্বারে ছাড় পাচ্ছি, ঠিক আছে? এটা কলেজের ওপর ডিপেন্ড করছে, বাদ বাকি যা করবো আমি খেটে তুলবো, 910 নম্বর আমি পুরো খেটে তুলবো, ঠিক আছে? এবার আসছি আমি এই ডিএসসি পেপারে। ডিএসসি পেপারে প্রত্যেকটা পেপারকে আমি 100 মার্কস করে বলেছিলাম। এখানে যেরকম 65 আর 35-এ ভাগ হয়ে গেছিল, যে 65 নম্বর তোর হচ্ছে রিটেন আর 35 নম্বর তোর হচ্ছে বাদ বাকি যাবতীয়, এখানেও সেই একই কাজটা করা হবে। এখানেও 65 নম্বরের তোর রিটেন আর বাদ বাকি যে 35 নাম্বারটা আছে সেটা পুরোপুরি কলেজের উপর ডিপেন্ড করছে। তাহলে তুই এই চারটের জন্য কিন্তু 35 into 4 মানে 140 নম্বরের রিল্যাক্সেশন পেয়ে গেলি, তাই না? তাহলে তুই 490 নম্বরের রিল্যাক্সেশন পেয়েছিলি কোর কোর্সের জন্য, বাদ বাকি সিসির জন্য, এটাকে শর্ট ফর্মে সিসি বলা হয়, আর বাকি ডিএসইর জন্য কিন্তু তুই আরো 4টে আছে পেপার আমাদের, 35 করে তুই ছাড়তে, তাহলে 4 35 কি 140, তুই 140 মার্কসের কিন্তু রিল্যাক্সেশন পেয়ে গেলি। 490 প্লাস 140 কত হয়, যা হয় সেটা তুই দেখে নিবি। কত হচ্ছে আমাদের এখানে? 630। তাহলে 630 মার্কস কিন্তু কলেজের উপর ডিপেন্ড করছে। খালি 630 মার্কস না, এই যে আমাদের এসইসি আছে না, স্কিল এনহান্সিং কোর্স, এখানে দুটো আছে, তো দুটো কি 100 100 200, তাই তো? এই 100-র মধ্যে তোকে 80 নম্বরের এক্সাম দিতে হবে রিটেন, আর বাকি যে 20 মার্কসটা পড়ে আছে সেই 20 মার্কসটা কলেজের উপর ডিপেন্ড করছে, অ্যাটেন্ডেন্স, ভাইবা, কলেজ পুরোপুরি ঠিক করবে। তাহলে তুই সিসিটার জন্য কিন্তু 20 into 2 মানে 40 মার্কসের রিল্যাক্সেশন পেয়ে গেলি, মানে সেটা পুরোপুরি কলেজের উপর ডিপেন্ড করছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে 490 প্লাস 140 মানে কত হচ্ছে আমাদের? 630 প্লাস 40 মানে কি 670। আপাতত অনার্সে তুই 2500 থেকে 670 বাদ দে, এত মার্কসের তোর রিল্যাক্সেশন পাচ্ছিস, সেটা পুরোপুরি কলেজের উপর ডিপেন্ড করছে। মানে তুই বুঝতে পারলি যে কলেজ কতটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে। আগে আমরা কলেজ যেতাম না, এখন তোর কলেজ না গেলে এই 670 মার্কস থেকে তোর নাম্বারটা আস্তে আস্তে কমবে। এটা একটা ভালো ইনিশিয়েটিভ। এবার তোরা বলবি যে দাদা তাহলে গুরুত্ব কোনটার উপরে কি দেবো, গুরুত্ব কিভাবে দেবো বুঝতে পারছি না, গুরুত্বটা কি কোনটার উপরে কোনটা দেবো, ঠিক আছে? কার উপরে বেশি গুরুত্ব দেবো? আমি বলছি সব থেকে বেশি গুরুত্ব দিবি এই সিসির উপরে, কোর কোর্সের উপরে, ঠিক আছে? ওকে, বিকজ এটা কম্পালসারি, প্রথম কথা সব থেকে বেশি গুরুত্ব এই কোর কোর্সের উপরে দিতে হবে। যখন এই ডিসিপ্লিন ইলেকটিভ আসবে, সেটা তো আমাদের 5th আর 6th সেমিস্টারে আসবে, তখন এই কোর কোর্স এবং ডিসিপ্লিনারি ইলেকটিভ এই দুটোর উপরে সমান গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? কেন বলতো? বিকজ তোদের যে নাম্বারটা দেবে না, সেটা দেবে হচ্ছে দুভাবে, একটা দেবে সিজিপিএ, একটা দেবে হচ্ছে এসজিপিএ। সিজিপিএ আর এসজিপিএ ওদের নিজস্বই, মানে দুটো নাম্বারকে মানে এই নাম্বারগুলোকে মানে একটা জায়গায় এনে এই সিজিপিএ আর এসজিপিএ দেওয়ার নিজস্বই একটা রুল আছে, সেই রুলটা আমি অবশ্যই দেখিয়ে দেবো। সেই রুলে এই সিসি আর ডিএসসিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, মানে এর ক্রেডিট পয়েন্টস বেশি, মানে তুই যদি এগুলোতে বেশি নাম্বার পাস তোর নাম্বারটা বেশি হবে। বাট সাপোজ তুই সিসি আর ডিএসসিতে একটু কম নাম্বার পেলি, এই স্কিল এনহান্সিং কোর্স যদি বিশাল নাম্বার পেয়ে গেলি, তাহলে কিন্তু নাম্বার তুই বেশি পাবি না। বিকজ
এই দুটোকে গুরুত্ব দেওয়া হয়েছে, সিপি আর এসজিপিএ বের করতে গিয়ে এই দুটোকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি, আর স্কিল এনহান্সিং কোর্সকে গুরুত্ব দেওয়া হয়েছে কম। মানে ক্রেডিট পয়েন্টস বেশি দিয়েছে এই দুখানা কোর্সে, সিসি আর ডিএসিতে, বাট এই পার্টিকুলার কোর্সটাতে কিন্তু ক্রেডিট পয়েন্ট কম আছে। মানে তুই যদি কম নম্বরও পাস এই স্কিল এনহান্সিং কোর্সে, তোর অতটা কিন্তু এফেক্ট পড়বে না। বাট তুই যদি এগুলোতে কম নম্বর পাস, তোর কিন্তু পুরো যে সিজিপি আর এসজিপিএটা আছে ওর উপরে এফেক্ট পড়বে। ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? এটা পুরোপুরি বুঝতে পারলে কি? ঠিক আছে, ওকে, এটা পুরোপুরি কি বুঝতে পেরেছিস? তাহলে কিন্তু আবার নেক্সট পার্টে যাব। এটা পুরোপুরি বুঝতে পারলে কিন্তু নেক্সট পার্টে যাব। ঠিক আছে, এটা বুঝতে পারলি তো? তাহলে এটা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল যে তোরা কি পড়তে চলেছিস, কিরকম ধরনের কোর্স পড়তে চলেছিস। এই সিজিপি আর এসজিপিএ এটা নিয়ে আমি তোর মাথা খারাপ করবো না, এটা একদিন দেখিয়ে দেবো কিভাবে ক্যালকুলেট করে এটা, আজকে আমি তোকে বলছি না। ঠিক আছে, এবার দেখ কি আছে। তোরা ফার্স্ট সেমিস্টার পড়ছিস, সেকেন্ড সেমিস্টার দেখা যাবে। আগে ফার্স্ট সেমিস্টার ভালো করে দেখ। ফার্স্ট সেমিস্টার তোরা পড়ছিস, এই ফার্স্ট সেমিস্টারটা ভালো করে ফলো কর একটু। ঠিক আছে, কোর কোর্স দেখ ভালো করে দেখ। কি সেমিস্টার কি 1, সেমিস্টার 1-এ ওই যে 14খানা সিসি ছিল না, এই 14খানা সিসির মধ্যে কি কি আছে বলতো? দুটো সিসি আছে, 1 আর 2। সেমিস্টার কটা? 6টা। 6খানা সেমিস্টার কিন্তু আমাদের আছে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে কোর কোর্স 1 আর কোর কোর্স 2 আছে। ঠিক আছে, সিসি 1-এ কি আছে দেখ ভালো করে। সিসি 1-এ আছে ক্যালকুলাস, জিওমেট্রি আর ভেক্টর অ্যানালিসিস। তোরা ক্লাস 11-এ ভেক্টর মানে তোর ভেক্টর পড়ে এসেছিলি, ওটা ভেক্টর অ্যালজেব্রা ছিল। এখন যেটা বলবি সেটা হচ্ছে ভেক্টর অ্যানালিসিস। ভেক্টর অ্যালজেব্রা অ্যান্ড ভেক্টর অ্যানালিসিসের মধ্যে পার্থক্যটা কি সেটা অবশ্যই যখন পড়াবো তখন বলবো, চিন্তা নেই। কোর কোর্স 2-তে আমাদের কি আছে? অ্যালজেব্রা আছে। এবার তোর আপনি অ্যালজেব্রা তো পড়ে এসেছি, ক্লাস 6-7-এ পড়ে এসেছি না, ওই মিডল টার্ম করতাম, ভ্যানিশিং মেথড করতাম, শ্রীধর আচারিয়া করতাম, ওগুলো ভুলে যাও। এখন অ্যালজেব্রায় ওগুলো ছাড়া বাদ বাকি সব আছে। ঠিক আছে, তাহলে ওই অ্যালজেব্রা আর এই অ্যালজেব্রার মধ্যে গোলাস না। অ্যালজেব্রাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। মনে ম্যাথামেটিক্স অনুসারে অ্যালজেব্রাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, যেটা ফার্স্ট সেমিস্টারে আছে। ঠিক আছে, একটা হচ্ছে, ভালো করে শুনবি জিনিসটা, লিনিয়ার অ্যালজেব্রা, যেটা তোদের এই সেমিস্টারে নেই। আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা মডার্ন অ্যালজেব্রা। তো 3টে অ্যালজেব্রা তোকে পুরো 6টা সেমিস্টার ধরে পড়তে হবে কিন্তু। ঠিক আছে, আমি এই লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড মডার্ন অ্যালজেব্রাকে, এই লিনিয়ার আর অ্যাবস্ট্রাক্টকেও 2 ভাগে ভাগ করা হয়েছে কিন্তু। ঠিক আছে, কিভাবে ভাগ করা হয়েছে? একটা লিনিয়ার অ্যালজেব্রা 1, মডার্ন অ্যালজেব্রা 1, একটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা 2, মডার্ন অ্যালজেব্রা 2। লিনিয়ার অ্যালজেব্রা 2 মানে অ্যাডভান্স যে লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড মডার্ন অ্যালজেব্রা আছে, যেটা 5th সেমিস্টারে আছে, সেটা আমি পড়াবো। এবার তোরা বলি যে তুই বাদগুলোকে পড়াবে না, দাঁড়া, রুকো দাঁড়া। ঠিক আছে, চিন্তা নেই। ঠিক আছে, আচ্ছা, আগে জাস্ট সেগ্রিগেশনটা ভালো করে দেখে নে কি বলছি আমি এখানে। আর তোদের একটা ইলেকটিভ আছে, পাশে তুই একটা সাবজেক্ট চয়েস করবি, তাহলে তোকে 2টো সিসি অ্যান্ড একটা ডিএসি বলছি, একটা জেনারেল ইলেকটিভ মানে জিই এটাকে বলা হয়, মানে পাসের সাবজেক্ট এক্সাম দিতে হবে। ঠিক আছে, পাসের সাবজেক্টে ফেল করলে কিন্তু ওই সেমিস্টারের এক্সামটা তোকে আবার দিতে হবে। মানে এই পার্টিকুলার যে জেনারেল ইলেকটিভ এক্সামটা আছে তোকে আবার দিতে হবে। কখন দিতে হবে? ফার্স্ট সেমিস্টারে তুই যদি এই পার্টিকুলার ইলেকটিভ সাবজেক্টে ফেল করিস, তোকে এই এক্সামটা কিন্তু থার্ড সেমিস্টারে গিয়ে দিতে হবে, ততদিন তুই রেজাল্ট পাবি না। অডে যদি ব্যাকলগ থাকে তাহলে অড সেমিস্টারেই সেটা মেকআপ করতে হবে। তাহলে ফার্স্ট সেমিস্টারে যদি তোর জেনারেল ইলেকটিভ ধসে যায়, তোকে সেই এক্সামটা দিতে হবে কি থার্ড সেমিস্টারে। ফার্স্ট সেমিস্টারে যদি তুই সিসি 1-এ ফেল করিস, তোকে এক্সাম দিতে হবে আবার গিয়ে থার্ড সেমিস্টারে। থার্ড সেমিস্টারে যখন তুই উঠবি, তখন যারা ফার্স্ট সেমিস্টার ঢুকলো তাদের সাথে তোকে এক্সামটা দিতে হবে, সিসি 1 বা সিসি 2, তুই যেই সাবজেক্টেই ফেল করবি সেটা। তো তাই জন্য বলছি মাথায় ঢুকিয়ে। এবার তোরা বলবি যে প্রথমটাই তো ইজি মনে হচ্ছে, ফার্স্ট সেমিস্টার তো ইজি মনে হচ্ছে, মাত্র 2টো সিসি আর 3টে করে টপিক আছে, এখানে 4টে, তাই 4টে টপিক পড়বো আর পুরোপুরি ধোঁয়া হয়ে বেরিয়ে যাবো। সব থেকে টাফেস্ট এবং লেন্দিয়েস্ট সেমিস্টারটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার। টাফেস্ট বলাটা ভুল হবে, সব থেকে ইজিয়েস্ট বলাটা সব থেকে ঠিক হবে। সব থেকে ইজিয়েস্ট এবং লেন্দিয়েস্ট, লেন্দি মানে করতে করতে শেষ হয় না, লেন্দিয়েস্ট সেমিস্টার হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টার। কি মনে হয় 4-5 দিন ধরে আমি কি এমনি পড়াচ্ছি নাকি? মানে পড়াবো বলে ঠিক করেছি। ঠিক আছে, তারপরে আবার ভিডিও দিয়ে দেবো বলেছি, শুধুমাত্র লাইভ ক্লাস করিয়ে হবে না, ভিডিও দিতে হবে। এটা কি এমনি হচ্ছে নাকি?
বিকজ এখানে বিশাল বড় সিলেবাস, প্রচুর বড় সিলেবাস, ভাবা যায় না। ফার্স্ট সেমিস্টার কোনোদিন একা শেষ করা যায় না, বাট আমি একা শেষ করবো দায়িত্ব নিয়েছি, অনেক স্যারই একা শেষ করেন, তো আমি একা শেষ করবো, ঠিক আছে। এবার তোরা বলি তাহলে কোন সেমিস্টারগুলো আমি একা শেষ না করে অন্য তাহলে কি বলছিলাম যেন আমি, বলতো একটু ব্যাপারটা কি যেন বলছিলাম লাস্টে, যা পড়ে গুলি গেল জিনিসটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে কোর কোর্স আর আমাদের জেনারেল ইলেকটিভ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। আচ্ছা, খুব ভালো কথা। এবার তোরা বলবি যে তাহলে এখানে কোনটাকে বেশি গুরুত্ব দেবো ফার্স্ট সেমিস্টারে? তুমি তো বললে কোর কোর্সকে গুরুত্ব দিতেই হবে, তাহলে কি ইলেকটিভটাকে বাদ দিয়ে দেবো? আমি বলছি না, কোনটাকে কম গুরুত্ব দিতে হবে সেটা পুরোপুরি বলে দেবে এই যে ক্রেডিটসগুলো আছে, ক্রেডিট বলে যে কনসেপ্টটা লেখা আছে না, সেই ক্রেডিট বলে কনসেপ্টটা পুরোপুরি বলে দেবে। দেখ টোটাল ক্রেডিটটা 20, বারবার করে বলছি ফার্স্ট সেমিস্টারে ক্রেডিট হচ্ছে তোর 20। এবার 20কে কিভাবে ভাগ করছে দেখ, প্রথম ক্রেডিটটা কি 2টা কি বলতো, এই এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স, মানে কি বলতো বাংলা অথবা ইংলিশ, ঠিক আছে ওকে। তাহলে এই বাংলা বা ইংলিশ এক্সামে ক্রেডিট মাত্র 2 আছে, মানে তুই যদি এখানে হেভি নাম্বার পাস তোর কিন্তু আলটিমেটলি রেজাল্টের মধ্যে খুব একটা বেশি এফেক্ট দেখাবে না। অনার্সের ব্যাপারগুলো তো দেখ, কোর কোর্স 1 কোর কোর্স 2 6 আর 6 আছে, মানে ইকুয়ালি গুরুত্বপূর্ণ। নেক্সট জেনারিক ইলেকটিভ আছে, মানে কি যে পাসের পেপারটা আছে ফিজিক্স বা কেমিস্ট্রি, ওটার ক্রেডিট পয়েন্ট কিন্তু 6, মানে তোকে ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র অনার্স না পাসের সাবজেক্টগুলোকেও সেম গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবার তুই বলবি যে তার ম্যাথামেটিক্সে অনার্স নিয়েছি, পাসটাকে গুরুত্ব দেবো? আমি হ্যাঁ একটু কম গুরুত্ব দিবি, বাট আমরা যতটা গুরুত্ব দিতাম পাসকে, বিকজ আমাদের পাসের নাম্বার অ্যাড হতো না, ঠিক আছে, আমরা যতটা গুরুত্ব দিতাম পাসে তার থেকে একটু বেশি গুরুত্ব দিস, বিকজ আমি জানি তুই ম্যাথামেটিক্স অনার্স পড়ছিস, বাট যেহেতু ক্রেডিট পয়েন্টসগুলো এখানে ইকুয়াল দিয়ে দিয়েছে, তার মানে এই পার্টিকুলার ইলেকটিভ, মানে এই যে আমাদের পাসের সাবজেক্টটা আছে না জেনারিক ইলেকটিভ, সেটাও কিন্তু তোর রেজাল্টে ইকুয়ালি ইম্পর্টেন্ট থাকবে। আর তোকে কিন্তু রেজাল্টটা পুরোপুরি শুধুমাত্র ম্যাথামেটিক্সের পেপার দিয়ে দেবে না, সব পেপার মানে জেনারেল ইলেকটিভ মানে পাস, অনার্স এবং বাংলা ইংলিশ পুরোটা মিলিয়ে কিন্তু তোকে রেজাল্ট দেবে, ওটাই হচ্ছে তোর ফাইনাল রেজাল্ট। আমাদের সময় খালি অনার্সের রেজাল্টটাকে বেশি গুরুত্ব দেওয়া হতো, আমরা যে কোনো জায়গায় ফর্ম ফিল আপে খালি অনার্সের রেজাল্টটাই দিয়েছি। এমন এখনও কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে তোকে খালি অনার্সের রেজাল্টটাই দিতে হবে, তো তুই খালি অনার্সের মার্কসটা ছেটে সেখানে দিয়ে দিবি। বাট ক্যালকাটা ইউনিভার্সিটির কথা আমি বলছি, সেখানে কিন্তু পুরোটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে ওকে। তাহলে আর সেকেন্ড সেমিস্টার ভালো করে দেখ, এখন বলা দরকার নেই। সেকেন্ড সেমিস্টারে এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স 2, মানে কি বাংলা অথবা ইংলিশ, এখানে বাংলা করলে এখানে ইংলিশ, এখানে ইংলিশ করলে এখানে বাংলা। তারপর কি কোর কোর্স 3 আর কোর কোর্স 4 আর ইলেকটিভ 2, দেখ তিনটাকেই দেখ সেম গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা যে আছে না, প্রত্যেকটাতে কিন্তু আমাদের ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে কিন্তু ক্রেডিট হচ্ছে আমাদের 20। ক্রেডিট 20 মানে কি, এই ক্রেডিটের মধ্যে 4টে সাবজেক্ট, সাপোজ ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে 4টে সাবজেক্ট করে আছে, এবার 4টে সাবজেক্টের মধ্যে ক্রেডিট পয়েন্টস কীভাবে ভাগ করা হয়েছে, মানে কোনটা নাম্বার পাওয়ার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ, এটাকে ভালো করে বোঝানো হয়েছে। দেখ যখন তুই থার্ড সেমিস্টারে যাবি না, যখন তুই থার্ড সেমিস্টারে যাবি তখন তোর কিন্তু ক্রেডিট স্কোর হয়ে গেছে 26, বিকজ থার্ড সেমিস্টারে কোর কোর্স 5 মানে 3টে কোর কোর্স এসছে, আর একটা এসিসি এসছে, একটা ইলেকটিভ এসছে, মানে থার্ড সেমিস্টারে গিয়ে তো চাপটা কিন্তু একটু বাড়বে। 3টে কোর কোর্স, প্রথমে দুটো করে কোর কোর্স ছিল ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে ওকে। ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার দুটো করে কোর কোর্স ছিল, 4টে হয়ে গেল, 14খানা কোর কোর্স কিন্তু শেষ করতে হবে। তাই ফার্স্ট আর সেকেন্ডে 4টে শেষ, ফার্স্ট আর সেকেন্ডে। 3 নম্বরটায় 5, 6, 7 মানে 3টে কোর কোর্স কিন্তু, ঠিক আছে ওকে। 3টে কোর কোর্স, একটা এসিসি কোর্স, একটা হচ্ছে ইলেকটিভ কোর্স। এসিসি মানে কি বলেছিলাম, স্কিল এনহান্সমেন্ট কোর্স, যেটাকে বলেছিলাম আমি স্কিল এনহান্সমেন্ট কোর্স, মানে সি প্রোগ্রামিং অথবা ম্যাথামেটিক্যাল লজিক বা সেজ ম্যাথ, যেটা দেখালাম আমি এক্ষুনি। তাহলে স্কিল এনহান্সমেন্ট কোর্স তোর একটা থাকবে থার্ড সেমিস্টারে, অ্যান্ড ইলেকটিভ মানে ফিজিক্স বা কেমিস্ট্রি বা স্ট্যাটিস্টিক্স বা কম্পিউটার সায়েন্স, যে কোনোটা থাকবে। তাহলে তো থার্ড সেমিস্টারে কিন্তু চাপটা বেশি পড়ে গেছে। সেম চ্যাপ্টার তো থাকবে ফোর্থ সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারেও সেম চাপ, 3টে সিসি পেপার কম্পালসারি পেপার, একটা স্কিল এনহান্সমেন্ট কোর্স, কলেজে যেই স্কিল এনহান্সমেন্ট কোর্সটা দেবে সেটাই তোকে নিতে হবে। লজিক, এটা তো থার্ড সেমিস্টারে তো থাকবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফোর্থ সেমিস্টারে তো থাকবে লজিক অথবা সেজ ম্যাথ, এই পার্টিকুলার জায়গাটাতে। আর জেনারিক ইলেকটিভ তুই যেটা নিবি, ফিজিক্স বা কেমিস্ট্রি বা কম্পিউটার বা স্ট্যাটিস্টিক্স, এটা গেল ফোর্থ সেমিস্টার। ফিফথ সেমিস্টারে যখন আমি যাব, এখানে তুই শেষ, আস্তে আস্তে তোর মধ্যে এনার্জি কমছে, তোর চাপ বাড়ছে। তো দেখে মনে হবে এখানে তো 5টা না, ফোর্থ সেমিস্টারেই বেশি চাপ ছিল বলতে, এখানে তো 5টা না,
এই সেমিস্টারটা হচ্ছে এমন একটা সেমিস্টার যে লোকজনকে ধুইয়ে রেখে দিয়েছে, ঠিক আছে? ওকে, এটাকে বাম্বু সেমিস্টার হিসাবেও খ্যাত করা হয়। ফিফথ সেমিস্টারটাকে ম্যাথামেটিক্স অনার্সের স্টুডেন্টরা এটাকে বাম্বু সেমিস্টার হিসাবেও খ্যাত করে। এই বাম্বু সেমিস্টারে কি আছে? বাম্বু সেমিস্টারে কোর কোর্স 11 আছে, কোর কোর্স 12 আছে। কোর কোর্স 11টা আমি পড়াবো না। থার্ড সেমিস্টারের পর থেকে যদি তুই দুটো টিচার না নিস তাহলে তুই আলটিমেটলি ভালো করে কোনোদিন সিলেবাস শেষ করতে পারবি না, আমি আজকেই বলে দিচ্ছি। সমস্যাটা কি হয়, বারবার করে বলছি আমি, কিছু কিছু টিচার আছে না থার্ড সেমিস্টার পুরো একলা পড়ানোর চেষ্টা করে, ফোর্থ সেমিস্টার পুরো একলা পড়াচ্ছে, ফিফথও একলা পড়াচ্ছে, সিক্সথও একলা পড়াচ্ছে। তারা আলটিমেটলি সিলেবাস কোনোদিন শেষ করতে পারে না। আর যদি সিলেবাস শেষও করে দেয়, এমন জঘন্যভাবে সিলেবাসটা শেষ করে যদি ওটাকে পাতে তুলতে পারবি না। দ্যাটস ওয়াই আমরা কিছু কিছু টিচার ঠিক করেছি যে আমরা একটা সাবজেক্ট পুরোপুরি একা পড়াবো না, আমরা দুটো টিচারের দায়িত্ব নেবো। তোর যে ফিসটাও তো বেড়ে যাবে, আরে ফিস নিয়ে তো পরে কথা বলবো। এই যে ফার্স্ট সেমিস্টারে উঠেছি, আমি এখনো পর্যন্ত একবারও ফিস তোদের কাছ থেকে চেয়েছি? এবার এর মানে কি এটা যে আমি চাইবো না? অবশ্যই চাইবো, কেন চাইবো না? বাট আগে তুই উপলব্ধি কর, আগে তুই বোঝ তুই কী পড়ছিস, আগেই টাকা কেন করবো? ওটা বুঝতে পারলে কী বলার চেষ্টা করছি আমি, ঠিক আছে? তো ওই টাকা পয়সার কথা নিয়ে চিন্তা করিস না, সেটা নিয়ে ভাবলে কিন্তু আলটিমেটলি শেখাটা হবে না। তো অনেকে আছে একাই দুটো সিসি পড়িয়ে দেয়, আমরা পড়াই না। কিছু কিছু টিচার আমরা পার্সোনালি পড়াই না। আমরা কি করি, আমরা দেখি যে কি হতে চলেছে, কতটা বড় সিলেবাস। আমি পড়াই কোর কোর্স 12, অন্য একজন স্যার পড়ায় যিনি সব থেকে পপুলার টিচার আমাদের কলেজ স্ট্রিট চত্বরে অনেক দিন ধরে পড়াচ্ছেন, তিনি পড়ানো হচ্ছে কোর কোর্স 11। সেটা তো পরের কথা আমি বলবো, অবশ্যই কোথায় পড়তে হবে কি না পড়তে, এই অনেক দূরের গল্পের কথা আমি বলছি। তো এইটাকে বাম্বু সেমিস্টার নামে খ্যাত করা, বিকজ এখানে যে কোর কোর্স 12 আছে যেটা আমি পড়াবো সেটা পুরোপুরি হচ্ছে মাস্টার্সের জিনিস, মানে আমি যেগুলো মাস্টার্সে পড়েছিলাম সেগুলো এখানে আছে, ঠিক আছে? ওকে, তো এটা কিন্তু সেই লেভেলের কনসেপ্ট। এবং যারা ফিফথ সেমিস্টারে পড়ে তাদের তো কলেজের সিনিয়ররা পড়ে, ওদের জিজ্ঞেস করবি যে ফিফথ সেমিস্টার কেমন লাগে আমার কাছে সিসি 12 পড়তে, ঠিক আছে? পুরো ছবি, বিজ্ঞানী নাম ফাম দিয়ে বিজ্ঞানী ছবি টবি এঁকে সে এক একাকার অবস্থা, আর কি বলবো, সে আলাদা ব্যাপার। সেমিস্টার 6 এটা নিয়ে আমি আর কথাবার্তা বলছি না, পরে কথাবার্তা বলবো, ঠিক আছে? তাহলে আমাদের মেন এখন ফোকাসটা কি রে ভাই? সেমিস্টার 1 না? সেমিস্টার 1-এ কোর কোর্স 1, কোর কোর্স 2 দেখে মনে হয় অনেক ছোট, বাট বাম্বু আছে, বারবার করে বলছি আমি, ঠিক আছে? তাহলে এটা আমরা ভালো করে পড়বো। আই থিঙ্ক তোরা মার্কস ডিস্ট্রিবিউশনটা পুরো ভালো করে বুঝতে পেরে গেছিস। এই 100 টাকায় যে 65, 10, 10, 15 এটা দিয়ে ভাগ করা হয়েছে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে কি? থাকলে এক্ষুনি রেসপন্স কর। কারো কোনো সন্দেহ আছে? তাহলে 100 টাকায় 65 প্লাস 10 প্লাস 10 প্লাস 15-তে কোন কোন জায়গায় ভাগ করছি? কোর কোর্স অ্যান্ড ডিসিপ্লিনারি ইলেকটিভ, মানে ডিএসই, ঠিক আছে? ডিএসই, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, এটা অ্যান্ড সিসিটাকে 65 অ্যান্ড 35-এ ডিভাইড করা হচ্ছে। বাদ বাকি যে স্কিল এনহান্সমেন্ট কোর্সটা আছে, যেটাও আমাদের ম্যাথামেটিক্স অনার্সেরই একটা পার্ট, এটাকে 80 প্লাস 20-তে ডিভাইড করা হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে দেখতে তো লাগছে আমাদের 2500 নম্বরের এক্সাম, বাট 2500 নম্বরের মধ্যে আমাদের অনেক নাম্বারই কিন্তু রিল্যাক্সেশন আছে, ঠিক আছে? যেটা পুরোপুরি কলেজের হাতে। তাহলে এই বলেই আমি আমার সিলেবাসের এবং মার্কস ডিস্ট্রিবিউশনের যে খেলাটা আছে ওটাকে শেষ করছি, ঠিক আছে? আর এটাকেই বলে শেষ করছি আমি। অ্যান্ড আমি এটা বলতে চাইছি যে যেহেতু অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে, 4 নম্বর ক্লাসটা তো অবশ্যই করা হবে, সেটা তো অবশ্যই করবো আমরা 4 নম্বর ক্লাসটা। 4 নম্বর ক্লাসটা করার আগে আই থিঙ্ক তোরা বুঝতে পেরে গেছিস তোরা কী পড়ছিস। মানে এখন ফার্স্ট সেমিস্টারে কিন্তু 1%ও কিছু শুরু হয়নি। এবার আস্তে আস্তে পেস বাড়বে, আস্তে আস্তে সিলেবাসের ডেপথ বাড়বে, আস্তে আস্তে পড়াশোনাটা কিন্তু স্টার্ট করতে হবে, ঠিক আছে? ওকে, আমি ভিডিও এবং লাইভ ক্লাসের 80% লাইভ ক্লাস হবে, 20% আমি রেকর্ডেড ভিডিও দেবো, এটা রুলস, ঠিক আছে? ওকে, যদি খুব চাপ পড়ে যায় 70% লাইভ ক্লাস করাবো, 30% রেকর্ডেড ভিডিও দেবো। বাট যাই করিস না কেন পড়িস, বিকজ অনলাইন হবে না অফলাইন হবে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না এখনো বলছি। তোদের ফার্স্ট সেমিস্টারের কথা বলছি, মার্চ মাসে তোদের ফার্স্ট সেমিস্টার, এটা কিন্তু অফলাইনে হওয়ার চান্স সব থেকে বেশি ভাই, সব থেকে বেশি, ঠিক আছে? ওকে, বাদ বাকি ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টার ওদের বোধহয় জানুয়ারিতে এক্সাম, ওদের হয়ে যাবে, ওদের অনলাইনেই হয়ে যাবে হয়তো, বাট তোদের কিন্তু পরীক্ষাটা অফলাইনে হওয়ার চান্স 99%। তাই জন্য বলছি ব্যাকআপ অ্যান্ড থার্ড ওয়েভ বলে কিছু নেই, ঠিক আছে? এটা ধরে নিয়ে তোমায় এগোতে হবে। পুজোর পরে কলেজ খুলছে,
আর মাত্র একটা মাস মজা করে নাও, ঠিক আছে? ওকে, চল তাহলে আমি এবার রাখি। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার? এবার রাখছি। দাঁড়া, এটা তো ইউটিউব ভিডিওর জন্য রেখে দিলাম, ঠিক আছে? এবার আমাদের ক্লাসটা আমি শুরু করছি। ক্লাসটা আজকে বেশি বড় করব না, একটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, যেই অঙ্কটা আগের দিন যে আমি লাস্ট থিওরিটা করেছিলাম না, জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশন, তার উপরে ভিত্তি করে একটা অঙ্ক আছে, ওটা আমি একটু করে দিয়ে যাচ্ছি। অঙ্কটা কি বলিস? হ্যাঁ কিনা একটু বলবি? সবাই থাকতে পারবি তো? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে একটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আগের দিন যে জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশন ছিল। আচ্ছা বলতো, আগের দিন জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশনটা কিরকম ছিল? 1 মিনিট। আগের দিনের জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশনটা কি ছিল আমাদের? আচ্ছা একটু বলে দিই, ঠিক আছে? ভালো করে শুনবি জিনিসটা একটু। এটা হচ্ছে আমাদের OX আর OY, এটা হচ্ছে আমাদের OX আর OY। এখন একটা পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে P, x, y। এই x, y টা কোন দুটো অ্যাক্সিসের, কোন অ্যাক্সিসের রেসপেক্টে কোঅর্ডিনেট? OX আর OY রেসপেক্টে কিন্তু P পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x, y। চ্যাপ্টারের নাম ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, মানে আমাকে কোঅর্ডিনেটটাকে এখন চেঞ্জ করতে হবে। কার রেসপেক্টে চেঞ্জ করব? আগের দিন 3টে ট্রান্সফরমেশন দেখিয়েছিলাম, একটা হচ্ছে ট্রান্সলেশন, একটা হচ্ছে রোটেশন, একটা হচ্ছে ট্রান্সলেশন ফলোড বাই রোটেশন, 3টে ছিল। 4 নম্বরটাও দেখিয়ে দিয়েছিলাম, সেটা কি? জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশন। তার ভিত্তিটা কি ছিল? যে এখন আমি যে কোনো দুটো আরবিট্রারি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা বের করব, যে কোনো দুটো আরবিট্রারি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। আগে আমরা যে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা চেঞ্জ করছিলাম, সেটা কে চেঞ্জ করছিল? এই যে OX আর OYটা আছে না, সেটাই কিন্তু ঘুরে ঘুরে চেঞ্জ করছিল। হয় ঘুরছিল, অথবা এগোচ্ছিল, অথবা ঘোরার পরে দেন এগোচ্ছিল। এখন আমি OX আর OYটার উপরে প্রেসার দেব না, আমি এখন এই XY প্লেনের উপরই অবস্থিত দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা বের করার চেষ্টা করছি। কিভাবে বের করেছিলাম রে ভাই? কিভাবে বের করেছিলাম বল? এর নাম দিয়েছিলাম হচ্ছে ax plus by plus c equals to 0। তাহলে এর ইকুয়েশনটা হয়ে যাবে bx minus ay plus c dash equals to 0। সবাইকে দিন বলেছিলাম তো, পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন তো ভাই, ঠিক আছে? তাহলে আমার পি পয়েন্টের নতুন কোঅর্ডিনেটটা যদি হয় x dash, y dash, কার রেসপেক্টে? এই দুটো স্ট্রেট পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের রেসপেক্টে। তাহলে কে বলতে পারবে x dash এর মানটা কত হবে? কে বলতে পারবে y dash এর মানটা কত হবে? বলো দেখি, বলো, ঝপ করে বলো, বলো x dash এর মানটা কত হবে? x dash মানে কি? এটা হচ্ছে x dash ভাই, এটা হচ্ছে x dash, এটা হচ্ছে y dash। বলো x dashটা কত হবে? দেখো, bx minus ay plus c dash by root s square plus b। ভেরি গুড। কি করে বললি কারিমা এটা? বিকজ বুঝে গেছে যে x ড্যাশটা হচ্ছে এই স্ট্রেট লাইন থেকে পি পয়েন্টের পারপেন্ডিকুলার ডিসটেন্স। এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? bx minus ay plus c dash equals to 0। তাহলে এই স্ট্রেট লাইন থেকে পি পয়েন্ট, যার কোঅর্ডিনেটটা হচ্ছে x, y, তার পারপেন্ডিকুলার ডিসটেন্স হবে এটা। এটা আমি আগের দিন পুরো প্রপারলি বুঝিয়ে দিয়েছিলাম, আগের ভিডিওটা আমি অ্যাপের মধ্যে দিয়েও দিয়েছি, ঠিক আছে? y ড্যাশটা কত হবে? ax plus by plus c by root over s square plus b square। তাহলে এই যে আমাদের কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটা হচ্ছে, এটাকেই বলেছিলাম আমি জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশন। জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশন কেন নাম করা হয়েছে আমি সেটাও বলেছিলাম, যে নামকরণের সার্থকতাটা কি ওটাও কিন্তু বলে দিয়েছিলাম আমি। খুব ভালো কথা। এবার একটা অঙ্ক করা যাক, কি বলিস? একটা অঙ্ক আমি করিয়ে দিই এর রেসপেক্টে। আচ্ছা, 18 নম্বর অঙ্কে চলে যায়। আমি কি, হ্যাঁ আমি বোধহয় এই পেজের বোধহয় ছবিটা আমি অলরেডি অ্যাপের মধ্যে, মানে অ্যাপের মধ্যে বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আগের দিন দিয়ে দিয়েছিলাম। দেখো না 18 নম্বর অঙ্কটা আছে ওখানে, ভালো করে দেখ, 18 নম্বর অঙ্কটা আছে। তোর কি 18 নম্বর অঙ্কটা পেয়েছিস? তোরা কি 18 নম্বর অঙ্কটা পেয়েছিস? হ্যাঁ স্যার। আচ্ছা দাঁড়া,